যুক্তরাষ্ট্রে পৌঁছেই ডক্টর ইউনূসের ব্যস্ত সময় দুই মার্কিন কূটনীতিকের সাথে আলাদা বৈঠক, ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা। আমরা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দেবে। নিউ ইয়র্কে আক্তারের উপর হামলার ঘটনায় একজন আটক, ব্যবস্থা নেওয়ার আশ্বাস অন্তর্বর্তী সরকারে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া নেতাদের। কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে। হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ। যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে, যখন পালিয়ে অন্যখানে আছে, মানে এদের কাছ থেকে এগুলা তো এক্সপেক্টেড। বিএনপির পক্ষ থেকে নির্বাচনে মনোনয়নের সবুজ সংকেত দেয়া হয়নি কাউকে, জানালেন রিজভী। জনবান্ধব কার্যক্রমে এগিয়ে থাকারাই বিবেচিত হবেন। যারা মিথ্যাচার করে বিএনপিকে নানা তকমা লাগানোর অপচেষ্টা করছে, তারাই কিছু গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পরিবেশন করছে। এনসিপি গণ অধিকার একীভূত হওয়া নিয়ে দফায় দফায় আলোচনা, বিবেচনায় তারুণ্য আর মধ্যপন্থার রাজনৈতিক দর্শন, শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ার প্রত্যাশা। এখনো আলোচনা চলছে এনসিপির সাথে গণ অধিকার পরিষদের। আমরা এখনই যে আসলে বিলীন হয়ে একটা নতুন দল গঠন করছি, এ ধরনের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। ক্যাম্পাসে উত্তেজনার মধ্যে পেছালো রাকসু নির্বাচন, চলছে শাটডাউন কর্মসূচি। আজ চাকসুতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ডাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, পরাজিত ভিপির প্রার্থী আবিদের। উদ্ধার ব্যালট নিয়ে প্রশাসনের নির্বিকার আচরণের সমালোচনা অন্যান্যদের। এখানে ম্যাক্সিমাম প্যানেলের প্রার্থীরা উপস্থিত আছে, তারা সাক্ষী আছেন যে ভিসি প্রক্টর মহোদয়েরা গতকালকের সংবাদ সম্মেলন করে তাদের কোনো ধারণাই নেই। ভোটের দিনে এত পরিমাণ ভোটার টার্নআউট হয়নি, কিন্তু সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে প্রায় 87%, 88% কাস্টিং হচ্ছে। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, যাচ্ছে পুরো খবরে। ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত, আবারও আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। প্রথম দিনই নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর সাথে সাক্ষাৎ করেন তিনি। সেখানেই এমন আশ্বাস দেন ডক্টর ইউনূস। এর আগে বিকেলে যুক্তরাষ্ট্র পৌঁছান তিনি। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার রিপোর্টটি আমরা দেখব একটু পর, কিন্তু তার আগে নির্বাচন কমিশনের সাংবাদিকদের ব্রিফ করছেন সিনিয়র সচিব আক্তার হোসেন। সরাসরি যাচ্ছি সেখানটায়। শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব এবং আমরা প্রাথমিকভাবে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে 28 তারিখ থেকে করা হবে এবং একটু গ্যাপ দিয়ে করতে হবে, কারণ হচ্ছে যে ছুটির দিন আছে, পূজার ব্যাপার আছে, এই সমস্ত কাজে আমরা ওই শিডিউলটা করে তবে 28 তারিখ থেকে আমরা শুরু করব। আর বাড়তি ইনফরমেশন আপনাদেরকে আমি যেটুকু দিতে পারি সেটুকু হচ্ছে যে আমরা আচরণ বিধিমালার যে নথিটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ভেটিংয়ের জন্য, সেটা আমরা গতকালকে পেয়েছি। সেই সাথে সাথে আমাদের প্রতীকের যে ফাইলটাও পাঠিয়েছিলাম সেটাও আমরা ফেরত পেয়েছি। কাজে রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রমটা যেটা চলমান আছে, সেটার সাথে যে প্রতীকের একটা সমন্বয়ের ব্যাপার ছিল, সেটা আমরা এক ধাপ এগিয়ে গেছি। এখন রাজনৈতিক দলের নিবন্ধনের নথিটা এখনও পর্যন্ত পর্যালোচনার পর্যায়ে আছে। যখনই এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর কন্ডাক্ট রুল এবং অন্যান্য যে জিনিসগুলো আমাদের আছে সেগুলো পর্যায়ক্রমিকভাবে, কারণ কন্ডাক্ট রুলের সাথে আরপিওর সংশোধনেরও একটা সম্পর্ক আছে। তো সেইটা আরপিওর সংশোধনের প্রস্তাবটা এখন আইন লেজিসলেটিভ বিভাগে অপেক্ষমান আছে, সেটাও আমরা এখনও পর্যন্ত আশা করি আমরা খুব অচিরেই এটা পেয়ে যাব। তো কাজে আমাদের নির্বাচনী যে প্রস্তুতি এবং প্রস্তুতির অংশ হিসেবে আমাদের যে কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করছি
আপনাদের আপডেট রাখতে এবং আপনাদের বিভিন্ন কৌতূহল মেটাবার চেষ্টা করছি। এটা পর্যায়ক্রমে চলবে এবং যতদিন ইনশাল্লাহ আমরা একটা ভালো নির্বাচনে পৌঁছানো পর্যন্ত আপনাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে। এর সাথে আরও একটা জিনিস যেটা হচ্ছে প্রবাসী ভোটার, সেটারও কার্যক্রমে এগিয়ে যাচ্ছে। ওটা সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটু এগোলে আপনাদেরকে বলবো, কারণ প্রত্যেক দিন তো আসলে নতুন করে খবর তৈরি করা যায় না, একটু সময় দিয়ে দিতে হবে। তো আমাদের সেই সুযোগটুকু দেন এবং আপনাদের ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ। স্যার, গতকালকে এনসিপি সিসি স্যারের সঙ্গে মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে স্যার আপনিও ছিলেন। পরবর্তী যেটা বলেছে শাপলা প্রতীক তাদের চাই, বা সাদা শাপলা লাল শাপলা, যে সংশোধন হলো বিধিমালায়, সেখানে স্যার শাপলা প্রতীক সাদা শাপলা লাল শাপলা আছে কিনা, এবং সেক্ষেত্রে যদি তার নিবন্ধন পায় সেক্ষেত্রে এটাকে কিভাবে সুরাহা করবেন? প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে বা সেটার জন্য আমরা জানাবো, এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই। তো এখন নিষ্পত্তিতে হবে দুজনের সম্মতিতে। তো আমরা আশা করছি যে একটা সম্মতি তো ওনাদেরই বলতে হবে। মানে এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না? এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ধন্যবাদ আপনাদেরকে। নির্বাচন কমিশন ভবনে কথা বলছেন ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন। এর আগে যেমনটি জানাচ্ছিলাম, ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতীয় নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর সাথে সাক্ষাতে এমন আশ্বাস দেন তিনি। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন আহমেদ রেজা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৩:৩০টায় নিউ ইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান। সরকারের ৬ উপদেষ্টা সহ ১০ দিনের সফরে নিউ ইয়র্কে এসে প্রথম দিনেই ৩টি কর্মসূচি সম্পন্ন করেন প্রধান উপদেষ্টা। এ সময় নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় আবারও ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আশ্বস্ত করেন অধ্যাপক ইউনূস। দেশ মোটামুটি প্রস্তুত এবং আমরা একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন একটা হবে সেই বিষয়ে বলেছেন, এবং ইউএস অফিসিয়ালদের তরফ থেকে বলা হয়েছে যে তারা সব ধরনের সাপোর্ট বাংলাদেশকে দেবে। ২৩ সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন ডক্টর ইউনূস। সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজেও অংশ নেবেন তিনি। জাতিসংঘের যে সাধারণ অধিবেশন সেখানে আনুষ্ঠানিকভাবে উনি সংযুক্ত হবেন। কালকে থেকে জাতিসংঘের এই সাধারণ অধিবেশন সংক্রান্ত বাংলাদেশের দিককার যে সমস্ত কার্যক্রম সেগুলি শুরু হবে। নিউ ইয়র্ক সময় ২৬ সেপ্টেম্বর দুপুর ১:৩০টায় জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা করবেন অন্তর্বর্তী সরকার প্রধান। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইতিমধ্যে এসে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৩ সেপ্টেম্বর থেকে জেনারেল ডিবেটে বাংলাদেশ বিষয়ক নানা কার্যক্রম উপস্থাপন করবেন, যেখানে বাংলাদেশের কৌশলগত সক্ষমতা বৃদ্ধি প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। বাংলাদেশ সহ অনেক দেশ গুরুতর চ্যালেঞ্জের মধ্যেও এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ ১৩ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়া, জলবায়ু ধাক্কা মোকাবেলা সহ বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার চ্যালেঞ্জগুলো তুলে ধরছে। জাতিসংঘের সদর দপ্তরে সোমবার অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি বিষয়ক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে মূল বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট কমানো বা উন্নয়ন সহায়তা হ্রাস করা হবে উল্টো ফলদায়ক, বরং আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি, কারিগরি সহায়তা নিশ্চিতকরণ এবং দুর্বল দেশগুলোর জন্য ন্যায়সঙ্গত উত্তরণের পথ তৈরি করা জরুরি। বলেন, একটি উন্নত বিশ্বের পথ অতীতের ব্যর্থতায় মাপা যাবে না, এটি গড়ে উঠবে আজকের সাহস, পদক্ষেপ এবং
পরিবর্তনের প্রতি অবিচল প্রতিশ্রুতিতে। এছাড়া সোশ্যাল বিজনেস, নতুন বহুপাক্ষিক কূটনীতি, গভীর আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নে সম্মিলিত প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেনের উপর ডিম ছোড়া হয়েছে। চেষ্টা হয়েছে মির্জা ফখরুলদের গাড়ি বহরে বাধা দেওয়ার। এসব ঘটনাকে দূতাবাসের সমন্বয় এবং ব্যবস্থাপনার ব্যর্থতা হিসেবে দেখছেন সফরে যাওয়া রাজনীতিকরা। এনসিপি, বিএনপি ও জামায়াত নেতারা বলছেন টার্গেট করেই এই হামলা চালিয়েছে আওয়ামী লীগ। এই ঘটনায় জ্যাকসন হাইটস থেকে মিজান চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় সোমবার বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ডিম ছোড়া হয় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে। বিএনপি মহাসচিব সহ একই সাথে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন এনসিপির দুই নেতা। এনসিপি নেতারা গাড়িতে উঠলে তা আটকে বিক্ষোভ করে আওয়ামী লীগ কর্মীরা। আক্তার হোসেনকে বহনকারী গাড়ির সামনে শুয়ে পড়লে পুলিশ এসে সরিয়ে দেয় তাদের। পরে হোটেলের বাইরে সমর্থকদের নিয়ে এ হামলার প্রতিবাদ জানায় এনসিপি। উল্টো পাশে আগে থেকে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরাও এ সময় পাল্টা স্লোগান দিতে থাকে। এ নিয়ে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেল এলাকায় তৈরি হয় সাময়িক উত্তেজনা। বিক্ষোভের পর এনসিপি নেতারা বলেন, এ ধরনের হামলায় অবাক হননি তারা। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। তাদের নিজের চেহারা আরো স্পষ্ট করছেন দেশে এবং বিদেশের মাটিতে। এটা থেকে কোনো সাপোর্টের চেয়ে বরঞ্চ তাদের নিজেদের প্রতি ক্রিটিসিজমটাই বেশি আসে। হোটেলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে সাক্ষাৎ করতে আসেন দলের নেতাকর্মীরা। এ সময় দলগুলোর ঐক্যের উপর জোর দেন তিনি। বলেন, দূতাবাসের যোগাযোগ ও ব্যবস্থাপনার ভুলে এনসিপি নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। ওভারঅল পুরো ম্যানেজমেন্ট যেটা আমি দেখলাম, যে আজকে আমাদেরকে এক জায়গায় দিয়ে গাড়িতে উঠেছে আনার জন্য, আবার গাড়ি থেকে নামে নর্মাল প্রসেসে আসছে, এগুলো খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে এটা আমার কাছে মনে হয়েছে। হাইকমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটা তো কোনো সন্দেহ নেই। সফরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে হোটেলে শুভেচ্ছা বিনিময় করতে আসেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। সে সময় তিনিও আক্তারের উপর হামলা নিয়ে কথা বলেন। এটা অবশ্যই এটা কোনোভাবে গ্রহণযোগ্য না, ওই ধরনের আচরণ। আওয়ামী লীগের যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে, এখন পালিয়ে অন্যখানে আছে, এদের কাছ থেকে এগুলা তো এক্সপেক্টেড। আক্তারের উপর হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করছে বলে জানান প্রেস সচিব। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দেখছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে অবস্থান করবেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে আসা রাজনীতিকরা। প্রফেসর ইউনূসের জাতিসংঘ মিশনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে দারুণ প্রশংসা কুড়িয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই সফরের প্রথম দিনই বিমানবন্দরে নেতৃবৃন্দের অভ্যর্থনা এবং নিরাপত্তার বিষয়ে ঘাটতি ছিল, এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। আর তাই আগামী দিনগুলোতে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরো আন্তরিক হওয়ার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে সবুজ সংকেত বা মনোনয়ন দেওয়া হয়নি। মনোনয়ন দেওয়া হবে গঠনতন্ত্র মোতাবেক, এমনটা জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিএনপি সবুজ সংকেত নয়, বরং দলীয় গঠনতন্ত্র নীতিমালা অনুসরণ করে মনোনয়ন দিয়ে থাকেন। যেন জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় ও জনবান্ধব কার্যক্রমে যারা এগিয়ে থাকবেন তারাই মনোনয়নের জন্য বিবেচিত হবেন। রিজভী অভিযোগ করেন, সরকার যতই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে একটি মহলের ষড়যন্ত্র। তারা পতিত ফ্যাসিবাদের সহায়তায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ
এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। যারা মিথ্যাচার করে বিএনপিকে নানা তকমা লাগানোর অপচেষ্টা করছে, তারাই কিছু গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পরিবেশন করছে। দেশের মানুষ পিআর পদ্ধতি নয়, সংবিধান অনুযায়ী সরাসরি ভোটে অভ্যস্ত, এমনটাই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলির চণ্ডীপুর মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বলেন, যারা পিআর পদ্ধতিতে ভোট চাইছেন তাদের জনগণের সিদ্ধান্ত জানতে চাওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি জনগণের উপর কোনো আদেশ চাপিয়ে না দেওয়ার কথাও বলেন বিএনপির এই নেতা। পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যারা পিআরের কথা বলছেন তাদের ব্যাপারে আমাদের বক্তব্য, ঠিক আছে, আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা দিন, জনগণ যদি আপনারটা বেছে নেয়, ঠিক আছে, আগামী নির্বাচন আপনার ওইটার মধ্যেই হবে। কোনো অধ্যাদেশ করে, কোনো প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন করে দয়া করে চাপিয়ে দিলে পরবর্তী এইটা কোনো অবস্থাতেই জনগণ ভালোভাবে নিবে না। একীভূত হওয়ার প্রক্রিয়ায় তরুণদের দুটি রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ। কিভাবে, কোন প্রক্রিয়ায় দল দুটি একীভূত হতে পারে তা নিয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে নেতাদের মধ্যে। তারা বলছেন, মধ্যপন্থার রাজনীতি ও তারুণ্য বিবেচনায় এক হতে পারে দুটি দল। নাম ও পদ পদবীর বিষয়গুলো চূড়ান্ত হলেই আসতে পারে চূড়ান্ত ঘোষণা। লামিয়া তিথির রিপোর্ট। দুটি দলেরই প্রতিষ্ঠার প্রেক্ষাপট প্রায় এক। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন। 2024 সালের আন্দোলনে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আন্দোলনে বিজয় এবং আওয়ামী লীগের পতনের কয়েক মাস। গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রচলিত বাম বা ডানপন্থার বদলে মধ্যপন্থী রাজনৈতিক দর্শনের ঘোষণা দেয় তারা, যার মূলনীতি সাম্য, ন্যায় বিচার ও সুশাসন। লক্ষ লক্ষ শিক্ষার্থী রাজপথে আন্দোলন করছে। গণ অধিকারের শুরুটা তার আগের পর্বে। 2018 সালে কোটা আন্দোলন ঘিরে গঠিত হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ওই আন্দোলনের নেতারা 3 বছর পর গঠন করেন গণ অধিকার পরিষদ। আমাদের গণ পদযাত্রা শুরু হবে। দুটি দলের এখনকার শীর্ষ নেতারা একসময় হেঁটেছেন এক পথে। নাহিদ ইসলাম এবং নুরুল হক নূরের নেতৃত্বাধীন দল দুটি আবারও চেষ্টা করছে এক হওয়ার। এ নিয়ে কয়েক দফা আলোচনাও করেছেন নেতারা। সংসদ নির্বাচন ঘিরে কতটা এগিয়েছে আলোচনা? সার্জিস আলম এবং রাশেদ খান দুজনের কণ্ঠেই শোনা গেল ঐক্যের আভাস। মূলত একসাথে পথ চলার ব্যাপারে আলোচনা হয়েছে এবং এইটা কিভাবে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের উভয় পার্টির মধ্যে আসলে আন্তরিকতা আছে। কিন্তু আমরা এখনই যে আসলে বিলীন হয়ে একটা নতুন দল গঠন করছি, এ ধরনের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এখনো আলোচনা চলছে এনসিপির সাথে গণ অধিকার পরিষদের, এবং আমরা এখন পর্যন্ত আলোচনা পজিটিভ দিকে এগুচ্ছে। তারুণ্য নির্ভর দল হলেও ডাকসু এবং জাকসু নির্বাচনে ভালো ফল করেনি এনসিপি বা গণ অধিকারের অনুসারীরা, যেটিকে নিজেদের মধ্যে ভাগাভাগি মনে করেছেন অনেকে। তাই সামনে আসছে ঐক্য বা একীভূতের প্রসঙ্গ। আমরা মনে করি যে এটা একটা আগামীর বাংলাদেশের রাজনীতিতে যারা অতি উৎসাহী এবং পুরাতন কালচারগুলোকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রাজনীতি করতে চায় তাদের জন্য একটা বার্তা। অবশ্যই এটার ইম্প্যাক্ট জাতীয় নির্বাচনে আছে, কিন্তু এটার মতোই হবে নট নেসেসারিলি। যারা ওই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে এই রাজনৈতিক দল গঠিত হয়েছে। তো অবশ্যই নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি থাকবে। আমরা মনে করি অন্যান্য আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিভিন্ন রাজনৈতিক দল এখানে একীভূত হয়, তাদেরকে কিভাবে সম্মান তাদের প্রতি প্রদর্শন করা যায়, তাদের নেতাকর্মীদের প্রতি, ওই বিষয়ে আমাদের সর্বোচ্চ সচেষ্ট থাকবো আমরা। ইউনিটি প্রসেসটা চমৎকারভাবে যদি এনসিপি করতে পারে, সেক্ষেত্রেই শুধুমাত্র একটা বড় পার্টি গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে। দুটি দল একীভূত হলে পুনঃবণ্টন হবে পদ পদবি। সেক্ষেত্রে দুপক্ষেরই ছাড় দেওয়ার মানসিকতা দেখাবে বলে আশাবাদী রাশেদ খান ও সার্জিস আলম। যখন দুইটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলের জায়গায় আরেকটি রাজনৈতিক দল এসে একীভূত হবে, খুব স্বাভাবিকভাবেই তাদেরকে ততটুকু রেসপেক্ট আমাদের শো করতে হবে। পদ তো সীমাবদ্ধ থাকে, সো এখানে একটা ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং আমাদের সেটি আমরা মনে করি আছে। দুইটা পার্টিকে একটা পার্টিতে রূপান্তরিত হতে হয়,
সেক্ষেত্রে উভয় পার্টির মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা দরকার। নেতৃত্বের জায়গায় এক ধরনের অ্যাকোমোডেশন দরকার, কাকে কোথায় রাখা হবে। এখন আপনি যদি একদমই ছাড় না দেন, আপনি যদি বাকিদেরকে কোঅ্যাপ না করতে চান, তাহলে তো আসলে ওয়ান পার্টি হওয়া যায় না। রাজনীতির মাঠে তারুণ্যের শক্তি এক হলে তৈরি হবে শক্তিশালী প্ল্যাটফর্ম, এমন ভাবনা থেকেই এগিয়ে যাচ্ছে এনসিপি ও গণ অধিকার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের জন্য 40,000 বডি ক্যামেরা নেয়ার জন্য প্রায় 400 কোটি টাকা অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি। এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, স্বচ্ছতা নিশ্চিতের জন্য ইউএনডিপির মাধ্যমে বডি ক্যাম কেনা হবে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না, কারণ আমরা কারোর সাথে নেগোসিয়েটও করবো না, ওরা করবে। এটা বাংলাদেশ সরকারের টাকা, এটা অর্থ মন্ত্রণালয় থেকে আমরা অলরেডি ওটা ইলেকশন পারপাসের সাথে এটা একটা এডিশনাল, এটা আমরা পুলিশের জন্য দেওয়া হচ্ছে। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তি এবং প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের একাংশ। এতে সব বিভাগের ক্লাস, পরীক্ষার প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। সকালে প্রশাসনিক ভবনের পাশে লিচুতলায় অবস্থান নেন আন্দোলনরত শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারীরা। শিক্ষক লাঞ্ছিত ঘটনায় জড়িত শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং ফৌজদারি আইনে বিচারের দাবি জানান। একই সাথে পোষ্য কোটা পুনর্বহালের দাবিও তুলে ধরেন তারা। তবে চলমান শাটডাউন কর্মসূচি থেকে সোমবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন জামায়াতপন্থী শিক্ষকরা। এদিকে উদ্ভূত পরিস্থিতি এবং বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের একাংশের দাবির মুখে গতকাল রাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। 25 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী 16 অক্টোবর হবে ভোট গ্রহণ। 20 তারিখের অনাকাঙ্ক্ষিত ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এইসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার কারণ জন্যই আমাদের এই কর্মসূচি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসান মিসবাহ, সরাসরি যাচ্ছি তার কাছে। মিসবাহ, এই মুহূর্তে কর্মসূচি কি চলছে ক্যাম্পাসে? কমপ্লিট শাটডাউন, নির্বাচন পেছানো, সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি এইসব নিয়ে? এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে, অর্থাৎ ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য যে কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সবই বন্ধ আছে। সকাল থেকে তারা এইখানে প্রশাসনিক ভবনের পাশে এভাবে অবস্থান নিয়ে আছেন এবং তারা তাদের দাবির বিষয়গুলো বলছেন। কিছুক্ষণ আগে, অর্থাৎ 1 ঘন্টা আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যারা আন্দোলন করছেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি যারা ডেকেছেন, পাশাপাশি শিক্ষার্থী প্রতিনিধি, 3 পক্ষের মধ্যে একটি বৈঠক হয়েছে। সেখানে প্রায় ঘণ্টাব্যাপী তারা আলোচনা করেছেন যে সামনে রাকসু ইলেকশন যাতে সঠিকভাবে করা যায় এবং তারা তাদের যারা আন্দোলন করছেন তাদের কর্মসূচি কবে নাগাদ প্রত্যাহার হতে পারে, সামগ্রিক বিষয় নিয়ে পরে গণমাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হয়েছে। তারা যেটি বলছেন যে তারা একেবারে সিদ্ধান্ত উপনীত হতে পারেননি যে কবে নাগাদ কমপ্লিট শাটডাউন তারা তুলে নেবেন এবং শিক্ষার্থীরা তাদের উদ্বেগের কথা বলেছেন পরবর্তী তারিখে যাতে রাকসু ইলেকশন সময় মতো অনুষ্ঠিত হয়। এখানে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে আজকে বিকাল 5টা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং এটি কবে নাগাদ শেষ হবে সেটি আসলে নির্দিষ্ট করে তারা বলতে পারেননি, তারা পরবর্তীতে সেটি জানিয়ে দেবেন। তবে তারা প্রাতিষ্ঠানিক সুবিধা পাওয়ার যে বিষয়টি, নিরাপত্তা, তাদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি, এই দাবিগুলো সুরাহা না হওয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী হাসান মিসবাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। সকাল থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদে 3 জন এবং হল সংসদে 1 জন প্রার্থী প্রত্যাহারের আবেদন করেছেন। বিকেল 3:30টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। এর আগে সোমবার 19 জনের প্রাথমিক প্রার্থিতা স্থগিত করে কমিশনের নিজস্ব ওয়েবসাইটের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আপত্তি নিষ্পত্তির পর প্রার্থিতা ফিরে পাওয়ার কিংবা আরও প্রার্থিতা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকসুর কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন 931 জন। এর মধ্যে ভিপি পদে 25, জিএস ও এজিএস পদে 22টি করে মনোনয়নপত্র জমা পড়ে। ছাত্রদল শিবির সহ অন্তত 13টি প্যানেল ঘোষণা করা হয়েছে। 12 অক্টোবর চাকসুর ভোট গ্রহণ।
ডাকসু নির্বাচনের নানা অসঙ্গতি তদন্ত করে প্রকাশ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন গড়িমসি করছে, এমন অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। দুপুরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে তদন্তের সবশেষ তথ্য জানতে চান তিনি। এ সময় তার সাথে ছিলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আব্দুল কাদের। পরে এক ব্রিফিংয়ে আবিদ বলেন, নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। তিনি জানান, গাউসুল আজম সুপারমার্কেটের নিচতলায় যে ব্যালট পাওয়া গেছে তা আমলে নিচ্ছে না কমিশন। এই ব্যালট কে ছাপিয়েছে তা তদন্ত করে সবাইকে জানানো প্রশাসনের দায়িত্ব বলে জানান আবিদ। আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, ব্যালট পেপারের বিষয়ে উত্তর এখনও প্রশাসন দিতে পারেনি। এস এম হল ও জহুরুল হক হলের ভোটার উপস্থিতি নিয়েও প্রশ্ন রয়েছে, এমন অভিযোগ উমামার। কে ছাপিয়েছে, কারা এখানে ছিল, তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি। এই যে সমস্যাগুলো বা এই যে কোশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো করেছে, সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যান্সার দিতে পেরেছে, বরং তাদের মধ্যে নানান ছলচাতুরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার। আজকে এতদিন পার হয়ে যাওয়ার পরও আমরা শুধু চেয়েছি নির্বাচন কমিশন শিক্ষার্থীদের মধ্যে যে সংশয়টা তৈরি হচ্ছে, স্বচ্ছতা জবাবদিহিতা সে জায়গাটা নিশ্চিত করাবো। ডাকসু নিয়ে যে পরিমাণ যুদ্ধ ও যন্ত্রণা মাথায় নিতে হয়েছে তা কেবল শিক্ষার্থীদের জন্য, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান। বলেন, শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা দিতে চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতীয় নীতি প্রতিযোগিতা 2025-এর ফাইনাল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, দেশের প্রয়োজনে শিক্ষার্থীদের জাতীয় নীতি সম্পর্কে জানা ও এ নিয়ে কাজ করার প্রয়োজন। বিভাজনের রাজনীতি অস্থিরতা তৈরি করেছে, এমনটি মনে করেন তিনি। নানা কারণে শিক্ষকরা এই রাজনৈতিক আলাপ থেকে দূরে থাকতে চায়, কিন্তু এতে দেশের বড় ক্ষতির শঙ্কা রয়েছে বলেও মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। এছাড়াও তিনি জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকা মনে করিয়ে দেশের সব ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। এই পুরো প্রক্রিয়াটিতে যে পরিমাণ যুদ্ধ এবং যন্ত্রণা সহ্য করলাম, এটি করেছি তোমাদের প্রতি মমতার অংশ হিসেবে। শখ করে এই যন্ত্রণা কেউ মাথায় নেন, ভালোবেসে নিয়েছি। সো মেক ইউজ অফ ইট। দিস ইজ অ্যান অপরচুনিটি গিভেন টু ইউ, মেক ফুল ইউজ অফ ইট। জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় সিআইডির ফরেন্সিক ল্যাবের উপপরিদর্শক শাহেদ জুবায়েদ রলেন্স এবং ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুর হাসানের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকালে 4টি মামলা শুনানি হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এই মামলায় বিকেলে সাক্ষ্য দেবেন আরও 3 জন। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, 17 জুলাই এমন কোনো পরিস্থিতি ছিল না, তারপরেও যে বল প্রয়োগের কথা বলা হয়েছিল তা ছিল পূর্ব পরিকল্পিত। শেখ হাসিনা এবং ইনুর কথোপকথন এআই জেনারেটেড নয়, এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তাছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 22 অক্টোবরের মধ্যে, কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 24 অক্টোবরের মধ্যে, সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় পুলিশের সাবেক এডিসি সাদেক কাউসার দস্তগীর সহ 2 জনের বিরুদ্ধে 24 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এছাড়া রাজশাহীর গণহত্যার মামলায় 24 অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়া হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় আজ 4র্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আরও জানব সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে, যোগ দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। সবুজ, আজ ট্রাইব্যুনালের সার্বিক যে কার্যক্রমগুলো ছিল, অনেকগুলো বিষয় আসলে ঘটেছে, একটু জানাবেন আমাদের বিস্তারিত। রবিন, এই মুহূর্তে মূলত প্রথম পর্ব অর্থাৎ দিনের যে প্রথম পর্ব, সেই পর্ব শেষে এখন লাঞ্চের ব্রেক চলছে। লাঞ্চের ব্রেকের পরে মূলত ট্রাইব্যুনাল 1-এ বাকি যে আসামি অর্থাৎ ট্রাইব্যুনাল 1-এর যে প্রথম মামলাটি শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ 3 জনের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, সেই মামলাটির যে সাক্ষ্য গ্রহণ চলছে, সেই সাক্ষ্য গ্রহণে আরও 3 জনের সাক্ষ্য গ্রহণ করা হবে এবং এর মধ্য দিয়ে অর্থাৎ এই মামলাটি একেবারে সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ের দিকে এসছে। অর্থাৎ এখন পর্যন্ত আজকে যে 2 জনের সাক্ষ্য গ্রহণ হলো, তারা ছিল 51 নম্বর এবং 52 নম্বর সাক্ষী। এর মধ্যে একজন ফরেন্সিক বিশেষজ্ঞ, সিআইডির ফরেন্সিক বিভাগের উপপরিদর্শক জুবায়ের, এবং অন্যজন যিনি ডিএমপির মূলত যে বার্তাবাহক ছিলেন অর্থাৎ টেলিফোন অপারেটর, তাদের যে ওয়্যারলেস অপারেটর
অপারেটর, তারা যেই জায়গাটি বলার চেষ্টা করছেন, অর্থাৎ এখানে মূলত ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনার সঙ্গে 5 আগস্টের পরে যে গণ-অভ্যুত্থান, সেই গণ-অভ্যুত্থানের পরে যে 3টি অডিও কথোপকথন বের করা হয়, একটি জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ফজলে নূর তাপস এবং ঢাবির ভিসি, এই সাবেক ভিসি ঢাবির, এই 3 জনের যে ফরেনসিক মূলত কথোপকথন, সেটির ফরেনসিক পরীক্ষা মূলত করেছিলেন যে ফরেনসিক বিশেষজ্ঞ। এবং 17ই জুলাই যেই পুলিশ গুলির নির্দেশ দিয়েছিল, সেই বক্তব্যটি মূলত ওয়্যারলেস যে বার্তাটি, সেই বার্তাটিও কিন্তু আজকে ট্রাইব্যুনালে শোনানো হয়। এবং এই জায়গাগুলোতে পুলিশের যিনি ওয়্যারলেস অপারেটর ছিলেন, তিনি বলছিলেন যে ওই দিন আসলে ওই ধরনের কোনো পরিস্থিতি ছিল না, কিন্তু তারপরেও গুলি চালানোর যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটি একেবারেই পূর্ব পরিকল্পিত, এরকম মূলত সাক্ষ্য দিয়েছেন। এবং জেরাও নানা বিষয় এসেছে। এর পাশাপাশি ট্রাইব্যুনাল 2-এ কিন্তু আজকে আশুলিয়ার যে মামলাটি, এই মামলাটির চতুর্থ সাক্ষীর জেরা চলছে। এরপরে পঞ্চম যে সাক্ষী, সেটিরও আজকে শুরু করার কথা রয়েছে। অর্থাৎ 2টি ট্রাইব্যুনালেই কিন্তু মামলাগুলো খুব দ্রুততার সাথে শেষ করার যে প্রক্রিয়া, সেই চেষ্টা কিন্তু অনেক ধন্যবাদ সহকর্মী আরিফুর রহমান সবুজ। ন্যায্য মজুরি সহ বিভিন্ন দাবিতে আজও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। এতে দ্বিতীয় দিনের মতো এসব জেলা থেকে বন্ধ রয়েছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের বাস চলাচল। সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। চালক ও শ্রমিকরা জানান, গেল 15 বছর ধরেই বহাল রয়েছে একই বেতন কাঠামো। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও বাড়েনি তাদের বেতন। দফায় দফায় আলোচনায় বসেও কোনো সুরাহা হয়নি। তাই মজুরি না বাড়ানো পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তারা। এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা। আমার খানাওয়ালা হচ্ছে 5 জন, যে বেতনটা পাই সে বেতনে আমাদের চলে না। বেতন আমাদের রাজশাহী থেকে বেতন দেয় 550 টাকা, তাতে তো মনে করেন সংসার চলে না। এই জন্যই এরা বলছে বাড়াবো, এতদিন ধরে তো বেতন বাড়ে না, এই জন্যই কর্মবিরতি চলছে। কোনো রকম হয়তো যেতে পারবো, হয়তো অফিসটা টাইম থাকবে না, একটা দিন আমার লস হয়ে যাবে। সকাল থেকে ঘুরতেছি, কোনো গাড়ি পাচ্ছি না, তো শুনলাম যে গাড়ি সব ধর্মঘট করছে গাড়ির স্টাফেরা। মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা সঠিক তদন্ত, দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন হতাহতদের স্বজনরা। পাশাপাশি নিহতদের জন্য 5 কোটি এবং আহতদের জন্য 2 কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবিও জানান তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বজনদের পক্ষ থেকে জানানো হয়, আহতদের অনেককে দীর্ঘ চিকিৎসায় থাকতে হবে, যা ব্যয়বহুল। তাই সিএমএইচ বা সরকারি হাসপাতালে আজীবন ওষুধ সহ বিনামূল্যে চিকিৎসা সেবা হেলথ কার্ডের মাধ্যমে নিশ্চিতের দাবি জানান তারা। পাশাপাশি আহতদের সরকারি চাকরি সহ পুনর্বাসনের দাবিও জানান স্বজনরা। প্রতি বছর 21 জুলাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শোক দিবস হিসেবে পালনের প্রস্তাব দেওয়া হয়। নিহতদের কবর সংরক্ষণ, সনদ ও গ্যাজেট সহ শহীদ মর্যাদা এবং নিহতদের স্মরণে উত্তরায় মসজিদ নির্মাণের দাবি জানান স্বজনরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ। সকালে গোলপাহাড় কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। প্রতি বছর পূজার সময় কিছু অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন ঘটনা ঘটে, কেউ যাতে কোনো ধরনের অঘটন না ঘটাতে পারে সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন ধর্ম উপদেষ্টা। বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন পরিষদের মাঝে 5 কোটি টাকা অনুদান দেওয়ার কথাও জানান তিনি। আগামী দিনে যে দুর্গাপূজা উদযাপিত হবে, মণ্ডপে মন্দিরে সিসি ক্যামেরা বসান। রাতের বেলাটা অনেক সময় আমরা রাতের বেলা অন্ধকারের ভিতরে বিল মারে, অপবিত্র করতে চায়। আমাদের ল এনফোর্সিং এজেন্সি সক্রিয় রয়েছে। টাকা দিলেই মিলবে সেনা, পুলিশ, আনসার সহ বিভিন্ন বাহিনীতে চাকরি। দিতে হবে 5 লাখ থেকে সর্বোচ্চ 12 লাখ টাকা পর্যন্ত। এমন এক চক্রের মূল হোতা সহ 6 সদস্যকে ঢাকা ও সাভার থেকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব। সাধারণ চোখে যে কারোরই মনে হবে হোটেলে খাওয়া দাওয়ায় ব্যস্ত সবাই, তবে সবার আড়ালে এখানে বোনা হচ্ছে প্রতারণার ভয়াবহ ফাঁদ। সিসি ফুটেজে ক্যাপ মাথায় যাকে দেখা যাচ্ছে তার নাম সোহেল। নিজেকে পরিচয় দেন সেনাবাহিনীর মেজর হিসেবে। বাহিনীর পোশাক পরেও নিজের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে ছবি আপলোড দেন তিনি।
মিরপুরের একটি হোটেলে নিজের সেই পরিচয় ব্যবহার করে এক ভুক্তভোগীকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নেন ৬ লাখ টাকা। এমন কিছু ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতেই মাঠে নামে র্যাব। নজরে রাখা হয় তাদের প্রতিটি পদক্ষেপ। অবশেষে এক ভুক্তভোগীকে অনুসরণ করেই হাতে নাতে গ্রেফতার করা হয় এই প্রতারকদের। আমাকে এই যে সোহেল, মেজর সোহেল, সে ফোন দা বলে যে তুমি কি বাদ পড়ছো? আমি বললাম জি বাদ পড়ছি। পরে স্যারে বললো একটু পরে তোমাকে ফোন দিতেছে। পরে একটু পরে ফোন দা আমার বলতেছে তোমার চাকরি কনফার্ম হবে, টাকা লাগবে 12 লাখ। আমার তো অল্প টাকা গেছে, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 9 লাখ টাকা পর্যন্ত এখানে ভুক্তভোগী আছে। মিরপুরে র্যাব 4 সংবাদ সম্মেলনে জানায় লোকাল এজেন্ট নিয়োগ করে টার্গেট ঠিক করে চক্রটি। সেখান থেকেই সংগ্রহ করা হয় ভুক্তভোগীদের ফোন নম্বর। এদের কিছু লোকাল এজেন্ট আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, আমরা দুইজনকে ধরেছি। এদের মাধ্যমে এরা এই মোবাইল নম্বরগুলো সংগ্রহ করে এবং আমরা যখন এই প্রতারক চক্রকে গ্রেপ্তার করি রাজুর অভিযোগের ভিত্তিতে, ঠিক তখন কিন্তু তাদের কাছে আমরা আরেকজন ভুক্তভোগীকে পাই যাকে আজকে চট্টগ্রামের বাইজিতে নিয়ে যাওয়ার কথা ছিল। ওখানে একটি বাহিনী নিয়োগ প্রক্রিয়া চলছে এবং এই ভিকটিমটাকে তারা নিয়ে আসে চুয়াডাঙ্গা থেকে। 2016 সাল থেকে এই চক্রটি চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি প্রত্যাশীদের সাথে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার মামলাও আছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আজ থেকে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরে যাবে জেট ফুয়েল। সকালে পতেঙ্গায় পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনায় নতুন পাইপলাইন উদ্বোধন করেন খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিব সাইফুল ইসলাম। এর মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো থেকে সরাসরি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ করা হবে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান দেশের কোনো বিমানবন্দরে এই ধরনের সুবিধা এই প্রথম। আগে বিমানবন্দরে ট্রাকের মাধ্যমে তেল পৌঁছাতে সময় লাগত প্রায় 24 ঘন্টা। নতুন এই পদ্ধতিতে মাত্র 90 মিনিটেই জ্বালানি সরবরাহ সম্ভব। তাছাড়া এই কাজে 10 থেকে 15 জন মানুষ প্রয়োজন হতো, এখন একজন অপারেটরই কম্পিউটারের মাধ্যমে পাম্প পরিচালনা করতে পারবেন। এতে বছরে অন্তত 2.5 কোটি টাকা সাশ্রয় হবে। পাইপলাইনের স্থাপনে ব্যয় হয়েছে 160 কোটি টাকা। দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরে দৈনিক গড়ে 2 থেকে 2.5 লাখ লিটার জেট ফুয়েল প্রয়োজন হয়। হজ মৌসুমে চাহিদা বেড়ে দাঁড়ায় প্রায় 3 লাখ লিটারে। টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত কলকাতা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুদিনের বিরামহীন বৃষ্টিতে তলিয়েছে কলকাতা, দমদম, সিথি, বরানগর, বেলঘরিয়া সহ অনেক এলাকা। পানিবন্দী বহু মানুষ। রাতভর বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছে দুর্গাপূজার অসংখ্য মণ্ডপ। বন্যার পানিতে ভেসে গেছে সদ্য গড়া প্রতিমা। এ পরিস্থিতিতে পূজা নিয়ে শঙ্কায় উদ্যোক্তারা। বেশ কয়েকটি রুটে বন্ধ মেট্রো চলাচল। চরম ভোগান্তিতে জনজীবন। রেললাইনে বৃষ্টির পানি জমে থাকার কারণে বন্ধ রয়েছে শিয়ালদহ প্রধান ও দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। আবহাওয়া বিভাগ জানিয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে হঠাৎ এই ভারী বৃষ্টিপাত। মঙ্গলবারও হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত চলবে। বৃহস্পতিবার আবার নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হয়েছে। এবার ডেনমার্ক ও নরওয়ের আকাশে দেখা মিলল রহস্যময় ড্রোনের। হঠাৎ বন্ধ ঘোষণা করা হয় দুই দেশেরই প্রধান দুটি বিমানবন্দর। নিরাপত্তা ঝুঁকির কারণে বাতিল হয় বহু ফ্লাইট। যাত্রাপথ পরিবর্তনে বাধ্য হয় অনেক বিমান। কোপেনহেগেন বা অসলো সরাসরি দোষারোপ না করলেও অনেকেরই সন্দেহের তীর রাশিয়ার দিকে। ড্রোনের ধরন সহ বিস্তারিত জানতে শুরু হয়েছে দুই দেশের যৌথ তদন্ত। রাশিয়ার বিরুদ্ধে যখন একাধিক ইউরোপীয় দেশের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ ঘিরে উত্তেজনা তুঙ্গে, তখন ডেনমার্ক ও নরওয়ের আকাশসীমায় নজরে এলো বড় আকারের অজ্ঞাত ড্রোন। সোমবার কোপেনহেগেন বিমানবন্দরের কাছাকাছি এলাকায় শনাক্ত হয় 3-4টি ড্রোন। নিরাপত্তা ঝুঁকির কারণে রাত 8:30টার দিকে বন্ধ করে দেয়া হয় এয়ারপোর্ট। বিপাকে পড়ে প্রায় 20,000 যাত্রী। ফ্লাইট রাডার 24.com-এর দেয়া তথ্য অনুযায়ী অন্তত 35টি বিমানের গতিপথ ঘুরিয়ে দেয়া হয়। প্রায় 4 ঘন্টা পর রাত 12:30টার দিকে চালু হয় ফ্লাইট। একই দিন প্রতিবেশী নরওয়ের আকাশেও শনাক্ত হয় একাধিক ড্রোন। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রাত 12টার দিকে বন্ধ ঘোষণা করা হয় অসলো বিমানবন্দর, যেটি আবার চালু হয় ভোর 4:30টার দিকে। ড্রোনগুলো সামরিক নাকি বেসামরিক জানা যায়নি এখনও। তবে ব্যক্তিগত ড্রোন এত বড় আকারের হয় না বলেও মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। সমন্বয়ের ভিত্তিতে তদন্তের কথাও জানিয়েছে দুই দেশ। সম্প্রতি রাশিয়ার 3টি মিগ-31 এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। এর আগে পোল্যান্ড ও রোমানিয়াও তাদের আকাশসীমায় রুশ ড্রোন শনাক্তের কথা জানিয়েছে।
যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে মস্কো। মঙ্গলবার এই ইস্যুতে ন্যাটোর নর্থ আটলান্টিক কাউন্সিলের বৈঠকের কথা রয়েছে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সামনে উপস্থিত হয়ে বলতে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দকে লক্ষ্য করে সন্ত্রাসী ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার নানা তৎপরতা চালাচ্ছে। আমরা এর আগে জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের উপর হত্যার নীল নকশা নিয়ে যে আক্রমণ, সেই আক্রমণ আমরা দেখেছি। উপদেষ্টা মাহফুজ আলম এবং গণ অভ্যুত্থানের নেতা মাহফুজ আলম এর আগে বিদেশ যখন গিয়েছেন লন্ডনে এবং আমেরিকায়, তখন তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকাল আমরা দেখেছি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার সফর সঙ্গী হিসেবে 3টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে যাওয়া হয়েছিল এবং এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিম জারাকে লক্ষ্য করে ফ্যাসিস্ট আওয়ামীরা হামলা করে এবং ভর্ৎসনা করে। আমরা সার্বিক বিষয় পর্যালোচনা করে বলতে চাই যে এই যে ক্রমাগত হামলা, ষড়যন্ত্র এবং অপতৎপরতা চলমান রয়েছে, সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ব্যবস্থা আসলে নেওয়া হয়নি। যখন মাহফুজ আলমের উপরে, উপদেষ্টা মাহফুজ আলমের উপর আক্রমণ হয়েছিল, তখন আমরা বলেছিলাম যে গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। ফলে আমরা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইছি যে সরকার তার সফরসঙ্গী হিসেবে, ডক্টর ইউনূস তার সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে গেলেন, সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানেই আমরা রাজি হয়েছিলাম। সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের, সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নানা তৎপরতা দেশে এবং বিদেশে করতেছে, দেশকে অস্থিতিশীল করা, গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ, শহীদ পরিবার এবং আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ করা, সাইবার জগতে তাদের নিয়ে নানা নেতিবাচক এবং প্রোপাগান্ডা ছড়ানো, এই সকল কিছু যে চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে গতকালকের ঘটনাকে দেখতে হবে। ফলে সরকারের পক্ষ থেকেও যে বিচার নিশ্চিত করার বিষয়টা আমরা বারবার বলে আসছি, সেই জায়গায় দুর্বলতা আছে দেখেই আওয়ামী লীগ এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে। কারণ আমরা দেখেছি ট্রাইব্যুনালের বাইরে যে সাধারণ কোর্টে মামলাগুলো হয়েছে, সেখানে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেক আসামিরা জামিন পেয়ে পরবর্তীতে পালিয়ে যাচ্ছে। অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা ছাড়া পেয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং শহীদ পরিবারদেরকে হুমকি দিচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাইয়ের যারা আহত হয়েছিল তাদেরকে হুমকি দিচ্ছে। অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি। ফলে এগুলো ছোট এবং বড় পর্যায়ে নানা ধরনের ঘটনা কিন্তু দেশে ঘটতেছে এবং দেশের বাইরেও আমরা দেখতে পাচ্ছি। ফলে এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারেরই দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তরণ করা এবং সেটার জন্য সরকারের যে সর্বস্তরে ফ্যাসিবাদের দোষররা এখনো রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে, চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। এনসিপি কার্যালয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলছেন। আর এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।